নাম। আমরা যারা মনুষ্য জগতের প্রাণী, তাদের জন্মের কিছুদিন পরেই তাদের আইডেন্টিটি হিসেবে একটি করে নাম দেয়া হয়, যা আমাদের মরণ পর্যন্ত বয়ে নিয়ে যেতে হয়। আর শুধু মরণই বা বলবো কেন, সমাজে যারা নিজেদের শ্রুপ প্রতিষ্ঠিত করতে পারে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকে কয়েক যুগ পর্যন্ত। তবে কিছু ক্ষেত্রে দেখা যায় নাম আর নামধারীর চরিত্রে বেশ মিল থাকে। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় কানা ছেলের নাম পদ্মলোচন। তা সে যাই হোক, আমাদের গল্পের নায়ক দীপঙ্করেরও মনে সেই প্রশ্ন জেগেছিল, পৃথিবীতে এত নাম থাকতে তার নাম দীপঙ্কর হলো কেন? আমারও অবশ্য ছোটবেলায় এরকম মনে হতো, পৃথিবীতে এত নাম থাকতে আমার নাম পাপিয়া হলো কেন? আচ্ছা, আপনাদেরও কি তাই মনে হতো কখনো? সে যাই হোক, চলুন। নমস্কার, আমরা শুনছি বিমল মিত্রের লেখা উপন্যাস কুড়ি দিয়ে কিনলাম। আসুন শুনে নি আজকের পর্বে কি আছে। হ্যাঁ, ওই যে বলছিলাম, নাম। দীপঙ্করের মনে হয়েছিল পৃথিবীতে এত নাম থাকতে তার নাম দীপঙ্কর কেন রাখা হলো। তা মা বলেছিল, ওই বাটরার ছোট তরফের মল্লিকবাবুর নাতি হলো, তার নাম রাখলে দীপঙ্কর। তখন তার মা তার কোনো মানে বুঝেনি, না বুঝেই রেখেছিল দীপঙ্কর। তাই এই ছোট সংক্ষিপ্ত তার নামের ইতিহাস। কিন্তু সেদিন সেই নাম দেবার সময় মা হয়তো ভাবতেও পারেনি যে তার দীপঙ্কর সারা জীবন তার নামের বাণীবাহ হয়ে থাকবে। সে শুধু আলো জ্বালিয়েই যাবে, নিজের অন্ধকার ঘোচাবার জন্য আলো জ্বালাবার কেউই থাকবে না তার। সেদিন লক্ষ্মীদির কাছ থেকে চলেই আসছিল দীপঙ্কর, কিন্তু হঠাৎই লক্ষ্মীদি আবার ডাকলে, বললে, এই শোন। দীপঙ্কর বললে, কি? কাউকে বলিসনি যেন, বুঝলি? তোকে ভালোবাসি বলেই সব বলে ফেললাম, সত্যি যেন জানতে না পারে। কিন্তু তুমি তো আমাকে কিছুই বলনি লক্ষ্মীদি। লক্ষ্মীদি বললে, তোকে বলতে পারলেই ভালো হতো, হয়তোবা খানিকটা শান্তি পেতাম। জানিস, তুই না থাকলে আমি বাঁচতাম না এখানে এমন করে। কিন্তু তোমার কি কষ্ট লক্ষ্মীদি? লক্ষ্মীদি হঠাৎ সোজা হয়ে গুছিয়ে বসল, বলে, শম্ভুকে তো তুই দেখেছিস। শম্ভু? শম্ভুকে লক্ষ্মীদি? ওই যে যার সঙ্গে দেখা হয়েছিল খিদিরপুরে, শম্ভু আমাকে বলেছিল যে। মিস্টার দাতার? হ্যাঁ, যাকে তুই আমার চিঠি দিয়ে আসিস। জানিস, আমার জন্য সব করতে পারে। আমি বিষ খেতে বললেও বিষ পর্যন্ত খেতে পারে। আমার জন্য কি না করেছে! নিজের সংসার, নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, নিজের ব্যবসা ট্যাবসা সব ছেড়ে দিয়েছে। আমি কলকাতায় এসেছি, আর ও বর্মা থেকে সব ছেড়ে দিয়ে কলকাতায় চলে এসেছে। অথচ অথচ লক্ষ্মীদি বললে, অথচ আমার কী বা আছে বল? ওর ওখানে কত বড় ব্যবসা, কত নাম। আমার জন্য ও সব ছাড়ল। আর আমি আমি ওর তুলনায় কি? ওর তুলনায় আমি কতটুকু? আর আমি ওর জন্য কতটুকুই বা করতে পেরেছি? একদিন আমার খবর না পেলে ও কাঁদে, জানিস? ওর ঘুম হয় না রাত্রে। কিন্তু বলতে গিয়েও দীপঙ্কর কিছুই বলতে পারলে না, একটু দ্বিধা হলো। লক্ষ্মীদির চোখ তখনও জলে ছলছল করছে। লক্ষ্মীদি আবার বলতে লাগলো, কত লোক ওকে কত করে বুঝিয়েছে, বলেছে তুমি এক জাতের, লক্ষ্মী আরেক জাতের, তোমাদের মিল হয় না, হতে নেই। আমিও ওকে কত বোঝাই, কত বলি, কিন্তু কিছুতেই আমাকে ভুলতে পারে না। সেইখান থেকে ছুটে এসেছে, যেই খবর পেয়েছে আমাকে কলকাতায় পাঠিয়ে দিয়েছে বাবা লুকিয়ে লুকিয়ে, ও পালিয়ে এসেছে এখানে। দীপঙ্কর কি উত্তর দেবে বুঝতে পারলে না। লক্ষ্মীদের দিকে চেয়ে শুধু চুপ করে বোবার মতো রইল। তারপর বললে, তাহলে কি হবে এখন?
লক্ষ্মীদি বললে, আমিও তো ওকে তাই বলি, এখন কি হবে? আর আমারও এমন হয়েছে, ওকে না দেখলে থাকতে পারি না, একদিন খবর না পেলে খারাপ লাগে। দীপঙ্কর বললে, কিন্তু কাকাবাবু যদি জানতে পারে এইসব? লক্ষ্মীদি বললে, কাকাবাবু যে সব জেনে গেছে। জেনে গেছে? আর কাকিমা? সবাই জেনে গেছে, সতীও জেনে গেছে, আমার বাবাও জেনে গেছে। তাই তো কাকাবাবুর সঙ্গে আমাকে কলকাতায় পাঠিয়ে দিয়েছে, ভেবেছে দূরে গেলে হয়তো সব ভুলে যাব। তাই তো এই এত জায়গা থাকতে এই কালীঘাটে গলির মধ্যে এসে বাড়ি ভাড়া করা হয়েছে। দীপঙ্কর স্তম্ভিত হয়ে গেল কথাটা শুনে। লক্ষ্মীদির যেন আর একটা রূপ ভেসে উঠল চোখের সামনে হঠাৎই। লক্ষ্মীদি বললে, এই দেখ না, কাল দেখা হওয়ার কথা ছিল কলেজের সামনে, কিন্তু কলেজ আগেই ছুটি হয়ে গেল, বাসে করে বাড়ি চলে এলাম, আর কথাই হলো না। সারা রাত আমার ঘুম হয়নি, আমি জানি ওরও ঘুম হয়নি রাত্রে। দীপঙ্কর বললে, তুমি কি করে জানলে তার ঘুম হয়নি? লক্ষ্মীদি বললে, সে তুই বুঝবি না, জানা যায়। দীপঙ্কর কিছুক্ষণ ভেবে বললে, কিন্তু এটা কি তুমি ভালো কাজ করছো বলে মনে করো লক্ষ্মীদি? লক্ষ্মীদি বললে, এটা ভালো কাজ তা কি আমি বলেছি? আমিও তো জানি এটা খারাপ, আর সেই জন্যই তো লুকিয়ে লুকিয়ে ওকে চিঠি পাঠাই, লুকিয়ে লুকিয়েই ওর সঙ্গে দেখা করি। দীপঙ্কর বললে, তুমি তাহলে আর চিঠি দিও না, মিছিমিছি কী হবে সকলের মনে কষ্ট দিয়ে? তোমার বাবাও কষ্ট পাবেন শুনলে, কাকাবাবু কাকিমা সবাই কষ্ট পাবে, তুমিও মনে সুখ পাবে না। দেখো, আর তোমার কষ্ট দেখলে আমারও কষ্ট হবে। লক্ষ্মীদি উদাস হয়ে উঠল, বলে, না রে, চিঠি না দিলে দেখা না করতে পারলে আমি একদিনও বাঁচব না। দীপঙ্কর অবাক হয়ে গেল লক্ষ্মীদির কথা শুনে, কিছুতেই বুঝতে পারলে না এ কেমন জিনিস। তারপর বললে, এই যে বাবার সঙ্গে তোমার এতদিন দেখা হয়নি, সেজন্য তোমার কষ্ট হয় না? লক্ষ্মীদি বললে, দূর, তুই সে বুঝবি নে, বাবার সঙ্গে দেখা না হলে কষ্ট হবে কেন? দীপঙ্কর বললে, কিন্তু আমার মার জন্য খুব কষ্ট হয়, সত্যি, মনে হয় মাকে একদিন না দেখতে পেলে বোধহয় মরেই যাব। লক্ষ্মীদি বললে, সেটা অন্য রকম কষ্ট, আর এটা অন্য রকম। এই কষ্টের মধ্যে আনন্দও আছে, এই আনন্দ মেশানো এক রকমের কষ্ট। আনন্দ মেশানো কষ্ট? দীপঙ্কর যেন কিছুই বুঝতে পারলে না, অদ্ভুত লাগলো কথাটা। লক্ষ্মীদি বললে, তুই এখন যা দীপু, হয়তোবা সতী এক্ষুনি এসে পড়বে। দীপঙ্কর যাবার জন্য মুখ ফিরিয়েছিল। লক্ষ্মীদি আবার বললে, আজ তোকে অনেকগুলো কথা বললুম, কাউকে যেন বলিস নে, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে আমার, বলবি না তো? দীপঙ্করের কানে যেন লক্ষ্মীদির কথাগুলো ঢুকল না। সে বলে, আচ্ছা লক্ষ্মীদি, চিঠিতে তোমরা এত কি লেখো? লক্ষ্মীদি বললে, কেন, তুই পড়িস নাকি? না, আমি পড়তে যাব কেন? না, খবরদার পড়িস না যেন, তোকে আমি বিশ্বাস করি বলেই তোর হাত দিয়ে চিঠি পাঠাই, তোকে ছাড়া এই বাড়িতে আর কাউকে আমি বিশ্বাস করতে পারি না যে, বলবি না তো কাউকে? এই কথাটাও যেন দীপঙ্করের কানে গেল না। হঠাৎ বললে, আচ্ছা লক্ষ্মীদি, তোমরা যখন দুজনে থাকো তখন কি কথা বলো? লক্ষ্মীদি বললে, ও মা, আমি যে কথাগুলো বললুম সেই কথা তোর কানেই গেল না, যত অন্য কথা জিজ্ঞেস করছিস? দীপঙ্কর বললে, না না, বলবো না, কাউকেই বলবো না। হ্যাঁ, বলিস নে, বলতে নেই। দীপঙ্কর চলে আসছিল। হঠাৎই লক্ষ্মীদি বললে, হ্যাঁ রে, তুই যে কি কথা আমাকে জিজ্ঞেস করবি বলেছিলি, বললি আমাকে গোপনে বলবি। সত্যি তো, কি যেন একটা কথা বলবার ছিল, খুব জরুরি কথা, কিন্তু কিছুতেই মনে পড়ল না।
কোন কথা বলতে এসেছিল সে? আর কি সেই কথা যা সকলের সামনে বলা যায় না? লক্ষ্মীদি বললে, শুনলাম শম্ভুর সঙ্গে তো দেখা হয়েছিল খিদিরপুরে। কি করতে গিয়েছিলে খিদিরপুরে? দীপঙ্কর বললে, কিরণ যে পৈতে বিক্রি করতে যায়। কিরণকে তুমি চিনবে, আমার বন্ধু। কিন্তু মিস্টার দাতা সেদিন আমাদের খুব খাইয়েছিল লক্ষ্মীদি, একেবারে পেট ভরে খাইয়েছে আমাদের। আমাদের দুইজনকে সন্দেশ, রসগোল্লা, রাজভোগ। লক্ষ্মীদি বললে, ও ওই রকমই, আমাকেও খাওয়ায়। আর আমার সঙ্গে তোর খুব চেনা আছে কি না, তাই তোকেও খাইয়েছে। সে আমি বুঝতে পেরেছি, দেখেছে তো যে কতদিন আমি চিঠি দিয়েছি। রোদ নেই, বৃষ্টি নেই, ঘুম থেকে উঠেই গেছি চিঠি দিতে, তাই খাওয়ালে আর কি। মিস্টার দাতার খুব ভালো জানো লক্ষ্মীদি, অনেক কথা বললে আমাদের সঙ্গে। আমাদের বললে গরিব বলে ভয় পাবার কিছু নেই। মিস্টার দাতারও একদিন নাকি খুব গরিব ছিল। লক্ষ্মীদি বললে, তুই আর কতটুকু দেখেছিস ওকে, আমি জানি ও কত ভালো। কিন্তু ওকে আসতে বলো না কেন এই বাড়িতে? লুকিয়ে মেশো বলেই তো সবাই পছন্দ করে না। তা হয় না রে, অনেকবার অনেক চেষ্টা করেছে। আমার বাবাকে তো তুই চিনিস। কথাটা বলতে বলতে হঠাৎ লক্ষ্মীদি থেমে গেছে, বাড়ির দিকে চেয়ে কি যেন একবার দেখলে। দীপঙ্কর বললে, থামলে কেন বলো? লক্ষ্মীদি বললে, বোধহয় সতী এলো মনে হচ্ছে। এই বলে লক্ষ্মীদি উঠে বাইরে দেখতে গেল সতী সত্যিই এসেছে কিনা। খানিক পরে এসে আবার চেয়ারে বসল, তারপর বললে, না আসেনি। দীপঙ্কর জিজ্ঞেস করলে, তুমিও সতীকে ভয় করো বুঝি লক্ষ্মীদি? ভয় করব কেন, কিন্তু ও জানে কি না সব, সেই জন্যই তো বাবা ওকে পাঠিয়েছে এখানে। দীপঙ্কর বললে, তাহলে আমি আর আসবো না তোমাদের বাড়িতে লক্ষ্মীদি, তাহলে সতীও আমাকে সন্দেহ করবে। না না, তোকে সন্দেহ করতে পারবে না, তুই ওর সঙ্গে খুব ভাব করিস, তাহলে তোকেও কিছুতেই আর সন্দেহ করতে পারবে না। কিন্তু ও যদি জানতে পারে যে আমি তোমার চিঠি নিয়ে দিয়ে আসি? জানবে কি করে? তুই না বললে সত্যি জানবে কি করে? যদি আমায় জিজ্ঞেস করে তাহলে? তুই বলবি তুই জানিস না। কিন্তু তাহলে যে মিথ্যে কথা বলা হয়? লক্ষ্মীদি বললে, বলবি, মিথ্যে কথাই বলবি। আমার জন্য তুই একটা মিথ্যে কথা বলতে পারবি না? দীপঙ্কর বললে, কিন্তু মিথ্যে কি বলা উচিত, তুমিই বলো। লক্ষ্মীদি বললে, তাহলে এই তুই আমাকে ভালোবাসিস, এই তোর ভালোবাসা? দেখ না, মিস্টার দাতার আমার জন্য সব ত্যাগ করেছে। কিন্তু মিথ্যে কথা যে আমি বলবো না বলে প্রতিজ্ঞা করেছি। মিথ্যে কথা বললে ক্ষতি কি, কেউ তো জানতে পারছে না। কিন্তু 14 বছর মিথ্যে কথা না বললে শেষে যে অনেক লাভ, যা বলবো তাই যে ফলে যাবে। লক্ষ্মীদি বললে, ও যত সব বাজে কথা, ছোটবেলায় তোদের স্কুলের মাস্টার ভুল শুনিয়েছে, এখন বড় হয়েছিস, এখন ওইসব ভুলে যা। একদিন তোকেও তো সংসার করতে হবে, কত রকম লোকের সঙ্গে মিশতে হবে, কত রকম লোক কত কি বলবে। মিথ্যে কথা না বললে বাঁচতে পারবি? পরে অনেকদিন যখন সেই দিনের ঘটনাটার কথা মনে পড়েছে দীপঙ্করের, তখনই মনে হয়েছে লক্ষ্মীদি সেই দিন যে তাকে আদর করে জীবনে প্রথম চা খাইয়েছে, সেটা চা নয়, সেটা বিষ। সক্রেটিসের হেমলক নয়, খাঁটি বিষ। আর সেই বোধহয় প্রথম লক্ষ্মীদিকে সে ভালো করে ভালোবেসেছিল, আর ভালোবেসেছিল বলেই সেই বিষ খেতে পেরেছিল অমন করে। সে যে কি দ্বন্দ্ব, একদিকে তার জীবনের প্রতিজ্ঞা, আর একদিকে লক্ষ্মীদি। লক্ষ্মীদি বলেছিল, তুই যদি সব বলে দিস দীপু, তাহলে কিন্তু আমার সর্বনাশ হয়ে যাবে। তুমি আমায় মিথ্যে কথা বলতে বলো না লক্ষ্মীদি, তোমার দুটি পায়ে পড়ি। তাহলে তোর প্রতিজ্ঞাটাই বড় হলো, আর আমি কিছু নই।
আমি কেউ নই তোর? অমন করে বলো না লক্ষ্মীদি তুমি, আমার কষ্ট হয়। তাহলে আমি যদি মরে যাই তোর খুব সুখ হবে না রে? ছি ছি, ও কথা বলতে নেই। তুমি যেন কি লক্ষ্মীদি, তোমার মুখে কি কিছুই আটকায় না? লক্ষ্মীদি চেয়ার থেকে উঠে আস্তে আস্তে কাছে সরে এলো। দীপঙ্কর লক্ষ্মীদিকে কাছে আসতে দেখে উঠে দাঁড়ালো। দীপঙ্করের মুখের দিকে সোজাসুজি চোখ রেখে লক্ষ্মীদি বললে, তুই যদি বলে দিস দীপু, তাহলে আমার মরা ছাড়া আর কোনো গতি থাকবে না। দীপঙ্কর বললে, তাহলে তুমি বলে দাও আমি কি করব? লক্ষ্মীদি দীপঙ্করের হাতটা ধরে বললে, তুই বুঝতে পারিস না যে এইসব কথা বলতে নেই? দীপঙ্কর ঘাড় নাড়লে, বললে, পারি। তাহলে? দীপঙ্কর এইবার চোখ নামালো। মনে হলো লক্ষ্মীদি যেন আরও কাছে সরে এলো, একেবারে তার গায়ের কাছাকাছি। তারপর সে আগেকার মতন মাথায় হাত রাখল আর নিজের হাত দিয়ে তার চুলগুলো গুছিয়ে দিতে লাগলো। তারপর বললে, তুই জানিস না দীপু, তোকে আমি কত ভালোবাসি। তারপর একটু থেমে বললে, এ কি, তুই কাঁদছিস? হয়তো দীপঙ্করের চোখ একটু সজল হয়ে এসেছিল, কিন্তু লক্ষ্মীদির কথায় তার বাধা মানল না। একেবারে ঝরঝর করে জল গড়িয়ে পড়তে লাগলো তার দুই গাল বেয়ে। লক্ষ্মীদি তাকে বুকের মধ্যে টেনে নিলে। তারপর বললে, কাঁদে না, ছি, আমি মরে যাব বলেছি বলে কাঁদতে আছে? আর বলেছি বলে কি সত্যি সত্যি মরবো নাকি? কাঁদিস নে। তুই দেখছিস ঠিক আমার মতো সেন্টিমেন্টাল। এত সেন্টিমেন্টাল হলে চলে? তারপর দুই হাতে দীপঙ্করকে বুকের মধ্যে রেখে সান্ত্বনা দিতে লাগল। জীবনে আরও কত জিনিস দেখতে হবে তোকে। সারা জীবনটাই পড়ে রয়েছে তোর। কত দেখবি, কত ঠকবি, কত শিখবি। দেখা শেখার কত বাকি রয়েছে তোর জীবনে। এখনই এত ভেঙে পড়লে চলবে কেন? কাঁদিস নে। এই বলে লক্ষ্মীদি আঁচল দিয়ে দীপঙ্করের চোখ দুটো মুছিয়ে দিলে। তারপর বলতে লাগলো, লক্ষ্মীটি আমার, কাঁদে না। তোকে বিশ্বাস করি বলেই তো তোর হাত দিয়ে চিঠি পাঠাতুম, সব কথাই তোকে বলতুম। তোর কাছে আমার কোনো লজ্জা নেই। চুপ কর, কাঁদিস নি লক্ষ্মী ভাইটি আমার। তারপর ভালো করে মুখটা আঁচল দিয়ে মুছিয়ে দিয়ে বলতে লাগলো, তুই তো জানিস না আমার জীবনে আমি কত কষ্ট পেয়েছি। নিজের মা নেই যে তার কাছে মনের কথা বলবো। ছোটবেলা থেকেই ফাঁকার মধ্যে মানুষ। বাবা থেকেও নেই। বাবা সারাদিন ব্যবসা নিয়েই মেতে আছে। এক পেয়েছিলাম ওকে, কিন্তু ওকেও আমার কাছ থেকে সবাই কেড়ে নেবে বলে ঠিক করেছে। জানিস, কতবার আত্মহত্যা করবার কথাও ভেবেছি। মরতে সত্যি আমার কষ্ট হবে না, কিন্তু ওর কথা ভেবে আমার মরা হয় না। ওর বড় কষ্ট হবে, ও তাহলে আর বাঁচবে না। দীপঙ্কর ততক্ষণে একটু শান্ত হয়েছিল। লক্ষ্মীদি বললে, কেমন, কথা রাখবি তো আমার? কাউকে বলবি না তো? দীপঙ্কর বললে, না। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। এই বলে লক্ষ্মীদি তার গালে আঙুল দিয়ে খুচরো আদর করলে একটু। তারপর বললে, সত্যি জিজ্ঞেস করলেও মিথ্যে কথা বলতে পারবি তো? দীপঙ্কর বললে, হ্যাঁ। এই বলে দীপঙ্কর আস্তে আস্তে চলে আসছিল। দীপঙ্করের মনে হচ্ছিল তার যেন নেশা হয়েছে। দুর্গাপুজোর সময় সিদ্ধি খেলে যেমন হয় ঠিক তেমনি। মনে হলো যেন সে টলছে, অথচ কেন তার এমন হলো? কিছুই তো হয়নি তার, কিছুই তো খায়নি সে, শুধু চা খেয়েছিল। সেই এক কাপ চায়কে কিছু ছিল নাকি, কিছু নেশার জিনিস? চা খেলে মানুষ বুঝি এমন করে টলে? আসলে লক্ষ্মীদি তাকে বিষ খাইয়ে দিয়েছিল আদর করে। হেমলক নয়, সত্যিকারের খাঁটি বিষ। প্রাণমথবাবু যা কিছু ক্লাসে শিখিয়েছিলেন সব যেন সে ভুলে গেছে। এক মুহূর্তের জন্য তা তার মনে পড়বে না।
লক্ষ্মীদি কাছে এসে কাঁধটা ধরলে, তারপর বললে, কি হলো রে তোর? লক্ষ্মীদি ঝাঁকুনি খেয়ে কথাটা মনে পড়ে গেল হঠাৎ। বলে, লক্ষ্মীদি বল না, কি বলবি বল। আচ্ছা, কাকাবাবু কোথায় কাজ করে? কাকাবাবু? কেন হঠাৎ ওই কথা জিজ্ঞেস করছিস কেন? দীপঙ্কর বললে, সবাই যে আমাকে জিজ্ঞেস করে, দুনি কাকা, ছোনেদা, পঞ্চাদা, মধুসূদনের বরদার, পাড়ার যত লোক সবাই জিজ্ঞেস করে কি না। তাই এই কথা জিজ্ঞেস করবার জন্যই বুঝি তুই এসেছিলি? দীপঙ্করে তখন মনে নেই সে কী করতে এসেছিল লক্ষ্মীদের কাছে। তাড়াতাড়ি বলল, এই কথাই জিজ্ঞেস করতে এসেছিলাম আমি। তা সেটা তো কাকাবাবুকেই জিজ্ঞেস করতে পারিস। হ্যাঁ, তাও তো বটে, কাকাবাবুকেই তো সেই কথা জিজ্ঞেস করতে পারে দীপঙ্কর। আশ্চর্য, এই সামান্য কথাটা জিজ্ঞেস করতেই সে এসেছিল নাকি? এই সামান্য কথাটার জন্য একলা লক্ষ্মীদের ঘরে আসার তার কিসের দরকার ছিল? আসলে কি কথা সে জিজ্ঞেস করতে এসেছিল সেটা তার নিজেরই মনে নেই। আসলে লক্ষ্মীদের কাছে আসতে বোধহয় তার ভালো লাগত। আসলে সতীকে এড়িয়ে লক্ষ্মীদিকে সে চাইত। বাড়ির বাইরে বেরিয়ে আসতেই নজর পড়ল ঈশ্বর গাঙ্গুলি লেনে বেলা পড়ে গেছে। ডালপুরি, ঘুগনি দানাওয়ালা মস্ত একটা পুডলি ঝুলিয়ে হাঁকতে হাঁকতে চলেছে গলি দিয়ে। বাইরে পৈঠের ওপর দাঁড়িয়ে দীপঙ্করের মনে হলো, এতদিনে যেন সে নিজেকে আবিষ্কার করল, এতদিনে যেন সে নিজেকে চিনতে পারল। লক্ষ্মীদি যেন তাকে চিনিয়ে দিলে। আর মনে পড়ল তাদের কলেজের প্রফেসরের কথাটা, লাইফ অফ সক্রেটিস। বি হোপফুল দেন, জেন্টেলম্যান অব দ্য জুরি, as to death, and this one things hold fast, that to a good man, whether alive or dead, no evil can happen, nor are the gods indifferent to his well-being. দীপঙ্কর সত্যি সেদিন চা খায়নি, বিষই খেয়েছিল। কিরণ ঘুরঘুর করছিল গলির ওপারে। দীপঙ্করকে দেখেই দৌড়ে এলো, বলে, কত দিল রে? 1 টাকা নাকি 8 আনা? দীপঙ্কর হতভম্বের মতো চেয়ে রইল কিরণের দিকে। কিরণ যে তার জন্য অপেক্ষা করছে সে কথা সে ভুলেই গিয়েছিল। কিরণ বলে, কি রে, কি ভাবছিস? আমি 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি তোর জন্য। ভাবছিলাম বোধহয় 5 টাকা আদায় করবি। তা বলেছিস তো 2খানা করে বই পাবে পড়তে? দীপঙ্কর বললে, বলিনি। বলিসনি? তাহলে কত টাকা চাঁদা দিলে? কই রসিদ বইটা দেখি। এতক্ষণে রসিদ বইটার কথা মনে পড়ল দীপঙ্করের। পকেট থেকে বার করতেই কিরণ পাতাগুলো ওল্টাতে লাগল। একটা পাতায় এসে বললে, এ কি রে, কিচ্ছু দেয়নি? দীপঙ্কর বললে, আমি বলিনি ভাই, চাঁদার কথা বলতে আমি ভুলে গিয়েছিলুম। যার চলে, চাঁদার জন্য গেলি মেয়েটার পেছন পেছন, আর আসল কাজটাই ভুলে গেলি? তাহলে এতক্ষণ এই 2 ঘন্টা ধরে কি করছিলি? রগড়ারগড়ি? দীপঙ্করের দিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে কিরণ চেয়ে বললে, না, দেখছি তোর দ্বারা আর কিচ্ছু হবে না। তোকে প্রেসিডেন্ট করব না। এইবার ইলেকশন করে আমি প্রেসিডেন্ট আর সেক্রেটারি 2 হব। একটা সামান্য কাজ তোকে দিয়ে হবে না। আমি রাস্তায় রাস্তায় ঘুরে চাঁদা আদায় করে করে লাইব্রেরিটা দাঁড় করাবো, আর তুমি নামকে বাস্তে প্রেসিডেন্ট হয়ে বসে থাকবে। সেসব চলবে না। তারপর হঠাৎ থেমে গিয়ে বললে, তাহলে এতক্ষণ তোদের কি কথা হচ্ছিল? বল বল আমাকে। দীপঙ্কর বললে, সেসব অন্য কথা। অন্য কথা মানে? অন্য কথা মানে কি? আর ওই মেয়েটার সঙ্গে তোর কিসের অন্য কথা থাকতে পারে? ওরা বড় লোক, আমরা গরিব। গরিবদের সঙ্গে বড় লোকের মেয়েদের কি কথা থাকতে পারে শুনি? দীপঙ্কর বললে, না রে,
লক্ষ্মীদি খুব ভালো মেয়ে, বড়লোকদের মতো নয়। বড় লোক আবার বড় লোকদের মতো নয় মানে কি? সব বড় লোকই এক জাতের, ওসব আমার দেখা আছে। ভজুদা বলে ইংরেজরাও যা, বড় লোকেরাও তাই। ইংরেজরা যখন এইখানে আসে তখন থেকেই বরাবর বড় লোকেদের শিখণ্ডী করে গরিবদের মাথায় হাত বুলিয়ে আসছে। ভজুদা তো আর মিথ্যে কথা বলবে না, আর ভজুদার মতো লার্নের লোক মিথ্যে কথা বলতে পারে না, সব মুখস্থ। ইংরেজি, জার্মানি, ফ্রেঞ্চ, নেপালি, বার্মিজ সব ভাষা একেবারে গুলে খেয়েছে ভজুদা। দীপঙ্করের সেই সব কথা কানেও গেল না। বললে, না রে, তুই জানিস না, লক্ষ্মীদের খুব কষ্ট। কষ্ট? কিসের কষ্ট? অত টাকা তবুও কষ্ট? হ্যাঁ ভাই, ভীষণ কষ্ট। লক্ষ্মীদের কষ্ট দেখে আমারও কেমন মায়া হচ্ছিল। কিরণ বলে, ছাই কষ্ট। আমাকে দেখ না, আমার চেয়ে আর কার বেশি কষ্ট হতে পারে? দীপঙ্কর বললে, আগে তাই ভাবতুম ভাই, কিন্তু লক্ষ্মীদের জীবন আমাদের চেয়েও কষ্টের। বাইরে থেকে দেখে কিছুই বোঝা যায় না। বাইরে থেকে তো বেশ রঙিন শাড়ি পরে, বাসে করে কলেজে যায়, হাসে, গল্প করে, অনেক বড় লোক, লেখাপড়াও শিখেছে, নাচ শিখেছে। কিন্তু ভেতরে ভেতরে খুব দুঃখ কষ্ট আছে লক্ষ্মীদের, জানিস? তা তুই কি করে জানলি? দীপঙ্কর বললে, আমাকে যে লক্ষ্মীদি বললে। তা কি কষ্ট শুনি না। না ভাই, সেসব বলা যায় না। কিরণ বললে, বলা যায় না মানে? তা কষ্টের একটা তো মানে থাকবে নাকি? এই যেমন খেতে পায় না, কিংবা লেখাপড়ার টাকা নেই, কিংবা বাড়িতে কেউ দেখতে পারে না। দীপঙ্কর বললে, ঠিক তাই। তা দেখতে পারে না কেন? কি দোষ করেছে তোর লক্ষ্মীদি? দীপঙ্কর বললে, দোষ কিছুই করেনি, বলতে পারিস ভাগ্যের দোষ। ভাগ্যের জন্যই খুব কষ্ট পাচ্ছে। আর তাছাড়া মা নেই কি না? তা মা কি সকলে চিরকাল থাকে? তা একদিন না একদিন মা তো মারা যাবেই। আসলে তোকে ওইসব বলে বুঝিয়েছে। নারী চরিত্র বোঝা বড় শক্ত, ভজুদা বলে। সে যাক, তোকে এইসব বলে কোনো লাভ নেই। মেয়ে মানুষ তো, ওরা ওই রকম বলে ভোলাবার জন্য। ওই বলেই তোকে ভুলিয়ে দিয়েছে। আর তুইও যেমন বোকা, তুইও ওই কথাই ভুলে চাঁদা চাইতেই ভুলে গেলি। দীপঙ্কর বললে, সেদিন যে সেই লোকটা তোকে 5টা টাকা দিয়েছিল, সেটার কি করলি? সেই এসে দাতার, সেটা রেখে দিয়েছি। একটা আলমারি কিনবো ওই টাকা দিয়ে, লুকিয়ে রেখে দিয়েছি, নইলে মা দেখতে পেলে হয়তো ওই টাকা দিয়ে বাবার ওষুধ কিনে ফেলবে। মার হাতে একটাও পয়সা নেই কদিন ধরে, জানিস? রাস্তা দিয়ে চলতে চলতে অনেক দূর চলে গিয়েছিল। কালীঘাটে তখন সন্ধ্যের অন্ধকার ঘন হয়ে এসেছে। আপিস ফেরত লোকজন বাড়ির দিকেই আসছে সবাই। এই সময় বন্ধুর দোকানে তেলে ভাজার ভিড় জমে। আর এই সময়ে এই পাড়ার কুলফি বড়ওয়ালারা সব আসে। পাঠার ঘুগনিওয়ালারা আর একবার ঘুরে যায়। আর এই সময় চণ্ডীবাবুদের মন্দিরে আরতির ঘণ্টা বাজে। দীপঙ্কর বললে, কোথায় যাবি তুই এখন? কিরণ বললে, কোথাও আর যাবো না এখন। এখন রাস্তায় ঘুরলে খিদে পেয়ে যাবে। তার চেয়ে চল লাইব্রেরিতে গিয়ে বসি। তুই প্রেসিডেন্ট, অথচ তুই মোটেই যাস না। মেম্বারেরা সবাই জিজ্ঞেস করে আমাকে। কিরণ লাইব্রেরিটাকে বেশ সাজিয়েছিল। খড়কুটো দিয়ে বেশ একটা চালা ঘর মতন করে নিয়েছিল। ছেঁড়া মাদুর একটা পেতে দিয়েছিল মেঝেতে। বইগুলো থাক থাক করে সাজিয়েছিল। কালীঘাটে বইয়ের দোকান ছিল না, বই কিনতে যেতে হতো অনেক দূর, সেই পূর্ণ থিয়েটারের সামনে চাউলপটিতে। রায়চৌধুরী কোম্পানির দোকান থেকে বই কিনতে হতো। নতুন বই আর কটাই বা। তবুও কিরণ করেছিল 2-1টা। বিনয় সরকারের বর্তমান জগৎ, বুকার টি ওয়াশিংটনের জীবনী, নিগ্রো জাতির কর্মবীর, জোনাথন সুইফটের গালিভার্স ট্রাভেলস, আর তারপর ছিল রবিনসন ক্রুসো।
ফেম ইউটসপ্যাটেননাগের ইন্ডিয়া ইন ওয়ার্ল্ড পলিটিক্স, জে.টি. সান্ডারল্যান্ডের ইন্ডিয়া ইন বর্ডেজ, একগাদা টাইম টেবিল, হোয়াইটওয়েলের লর ক্যাটালগ, আরও কত নাম না জানা বই। যেখানে যা কিছু পেয়েছিল সব জোগাড় করে এনেছিল কিরণ। অনেকদিন লাইব্রেরির মধ্যেই মাদুরের ওপর চিৎপাত হয়ে শুয়ে শুয়ে কিরণ কত স্বপ্ন দেখেছে। বলেছে, বুঝলি দীপু, ভজুদা বলেছে বই পড়লে খুব নলেজ হয়, যত বই পড়বি তত নলেজ হবে। কিরণ কত বই পড়তো আর গল্প করত তখন। আয়ারল্যান্ড, ইটালিয়া, রাশিয়ার ইতিহাস, ফরাসি বিপ্লবের ইতিহাস। বই পড়ে ভালো লাগলে দৌড়ে আসতো দীপঙ্করের কাছে, আর একেবারে লাফাতে লাফাতে আসতো কিরণ। দীপঙ্কর অবাক হয়ে যেত কিরণকে দেখে, বলতো, কী রে, হঠাৎ এত আনন্দ, কি হলো তোর? কিরণের বাবা ভালো হয়ে গেছে নাকি? কিরণদের বাড়ি হয়েছে কি? কিরণের চাকরি হয়েছে নাকি? কিন্তু না, সেসব কিছুই না। বলতো, না রে মায়েরি, ওহ, এমন একটা বই পড়েছি না, পড়লে তুইও চমকে যাবি। কি বই? বইটা দেখালে কিরণ, বললে, ভজু তো আমাকে দিয়েছে, এই দেখ। কি বই, কার নাম, কার লেখা, তা আজ আর মনে নেই দীপঙ্করের। কোনো এক ফরাসি লেখক, তারই জীবন কাহিনী, যতদূর মনে পড়ে বাবেফ। কিরণের ভজুদা কোথা থেকে যে সব অদ্ভুত বই দিত পড়তে, সেসব বই আজকাল আর চোখেও পড়ে না। কিরণ বললে, এইখানটা পড়ে দেখ, কি চমৎকার লিখেছে। সে কবেকার কোন যুগের কথা। 1789 সালের একদিন ফরাসি দেশেও এমন অবস্থা হয়েছিল। অষ্টাদশ শতাব্দীর পৃথিবীতে একদিন যন্ত্র সভ্যতার আবির্ভাবের সঙ্গে সঙ্গে ফরাসি দেশে আরেক নতুন সভ্যতার সূত্রপাত হল। সেদিন সেখানকার অবস্থাও ছিল ঠিক এখানকার মতো। সেখানকার অঘোর দাদুরাও ঠিক এমনি করেই দেবতার নৈবেদ্য চুরি করে যজমান ঠকাত। সেখানকার চুন্নুন্নিরাও লেখাপড়া শিখতে না পেরে কুশিক্ষা আর অশিক্ষার অন্ধকারে কুৎসিত গালাগালি দিয়ে জীবন কাটাত। সেখানেও ছিল দুনি কাকা, সেখানেও ছিল পঞ্চাদা, ছনেদা, মধুসূদনের বরদা। সেখানকার পাড়ার রোয়াকে বসে তারাও ঠিক এমনি করেই আড্ডা দিত আর ফোড়ন কাটত। সেখানেও সেই ফরাসি দেশেও ছিল কালীঘাটের মতো ঈশ্বর গাঙ্গুলি লেন। সেখানকার ঈশ্বর গাঙ্গুলি লেনেও রোদ ঢুকত না, শিক্ষা ঢুকত না, সভ্যতাও ঢুকত না সেদিন। শিয়ারদাস মারা যাবার দিন সেখানেও কোনো পরিবর্তন হতো না। সবাই ঠিক এমনি করেই নির্বিকার হয়ে থাকত। হুজুগের সময় চরকা কাটত, আবার হুজুগ চলে গেলে চরকা ফেলে দিত। সেখানেও লক্ষ্মীদের মতো মেয়েরা লুকিয়ে লুকিয়ে ছোট ছেলেকে চকলেট দিয়ে ভুলিয়ে ভালিয়ে শম্ভু তাদের চিঠি পাঠাত। সেখানেও কিরণেরা রাস্তায় রাস্তায় পৈতে বিক্রি করত, আর দীপঙ্করের মায়েরা পরের বাড়িতে রান্না করত ছেলেকে মানুষ করার স্বপ্ন দেখে। আর সেখানেও যারা বড়লোক ছিল, যারা ব্যারিস্টার পালিতের মতো বড়লোক, যারা অঘোর দাদুর যজমানদের মতো বড়লোক, সেই লখার মাঠের একাদশী বাড়জ্জে আর চাউলপটির শশধর চাটুর্যের দল কড়ি দিয়ে সব কিনে ফেলত। পাপ কিনত, পুণ্য কিনত, ধর্ম কিনত, অধর্ম কিনত, আর সেই সঙ্গে সম্মান, প্রতিষ্ঠা, যশ, কীর্তি, অমরত্ব সব কিনে ফেলত। কিরণ বললে, একেবারে হুবহু আমাদের সঙ্গে মিলে যাচ্ছে, তাই না? সত্যি মিলে যাচ্ছিল। সেখানেও চৌরঙ্গিপাড়ায় থাকতো বড় লোকেরা, আলিপুরের বড় বড় বাড়িতে থাকতো সাহেবেরা। বেলভেরিয়ার বড়লাটের বিরাট বাড়িটা সারা বছরই খালি পড়ে থাকতো বছরে একবার ব্যবহারের জন্য। আর সেই কয়দিনের ব্যবহারের জন্য সারা বছর হাজারটা চাকর, হাজারটা মালি বসে বসে ঘর বাগান পরিষ্কার রাখত। আর ঈশ্বর গাঙ্গুলি লেনের নর্দমার ধারে ময়লা উপচে পড়তো পাহাড় হয়ে। সেই পরিষ্কার করবার লোকও থাকতো না একটা।
সেখানকার রাজাও থাকতো কোথাকার কোন প্রাসাদে, আর রাজা ছিল 15,000 চাকর আর রানীর 500। কিরণ বললে, দেখেছিস, ঠিক আমাদের বড়লাটের মতন মায়েরি, একেবারে হুবহু। দীপঙ্কর আরও পড়তে লাগলো। অদ্ভুত সব ঘটনা ঘটেছে সেখানেও খেতে পেত না মানুষ ঠিক করে এখানকার মতো। সেখানেও কিরণরা নর্দমার ডাব কুড়িয়ে পেট ভরিয়েছে, আর সেখানকার অঘোরদাদুরা সন্দেশ এনে ঘরে পুড়ে পচিয়েছে, কিংবা ডালার দোকানে বেচেছে। তারপর আরও আছে, আরও পড়ে দেখ। ছোটবেলায় পড়া সেই ফরাসি বিপ্লবের ইতিহাস পরে পড়েছে দীপঙ্কর, কিন্তু সেদিন কিরণই প্রথম পড়িয়েছিল দীপঙ্করকে। কিরণই পথ দেখিয়েছিল। সেই ফরাসি বিপ্লব থেকে শুরু করে যুদ্ধ পর্যন্ত সে এক বিচিত্র ইতিহাস। নেপোলিয়ান থেকে বিসমার্ক পর্যন্ত সে এক বিচিত্র উপন্যাস। একটা লাইনে দাগ দেয়া ছিল, লাল পেন্সিলের দাগ। দীপঙ্কর জিজ্ঞেস করলে, এখানে কি দাগ দিয়েছে রে? কিরণ বললে, ভজুদা, পড়ে দেখ। দীপঙ্কর পড়তে লাগলো। বাবে বলেছে, When I see the poor without the clothing and without the shoes which they themselves are engaged in making, and contemplate the small minority who do not work any yet want for nothing, I am convinced the government is still the old conspiracy of the few against the many. Only it takes a new form. চমৎকার, কি বল? তারপর একটু ভেবে জিজ্ঞেস করলে, কনস্পিরেসি মানে কি রে? দীপঙ্কর বললে, ষড়যন্ত্র। কিরণ বললে, ঠিক বলেছে, আসলে বাইরে বাইরে সব বক্তৃতা করে আর লোক দেখায়, বুঝলি? আসলে সব বড় লোকেরাই এক জাতের, সব শেয়ালের একরা। দীপঙ্কর বলতো, কিন্তু লক্ষ্মীদিরা অন্য রকম ভাই। কিরণ বলতো, দূর, ওসব ষড়যন্ত্র ওদের। ওই লক্ষ্মীদিরাও যা, আর তোর ওই পালিতরাও তাই। তুই ফর্সা মুখ দেখে ভুলে গেছিস, দেখবি তোর কাকাবাবু চাঁদা দেবে না, কিছুতেই দেবে না চাঁদা। কিন্তু না, সেদিন হঠাৎ পাড়াতেই কাকাবাবুর সঙ্গে দেখা। সন্ধেবেলা ঠিক সময় অফিস থেকে আসছেন। সেদিন কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিচ্ছদ, কোট প্যান্ট পরেছেন আর মাথায় শোলার টুপি দিয়েছেন। বললেন, এই যে দীপুবাবু। দীপঙ্কর কাছে এগিয়ে গেল, তারপর বললে, আপনি এত সকাল সকাল আসছেন আজ? তা আসবো না? কাজ না থাকলে বাড়ি আসবো না? একবার মনে হলো জিজ্ঞেস করে, কাকাবাবু কি কাজ করেন, কোন অফিসে চাকরি করেন। কিন্তু তারপরেই মনে হলো চাঁদার কথাটা। বলে, কাকাবাবু, আমাদের চাঁদা দেবেন? চাঁদা? কিসের চাঁদা? আমাদের লাইব্রেরি। লাইব্রেরি করেছো নাকি তোমরা? বেশ বেশ, ভালো কথা। কাকাবাবু খুব উৎসাহ দিলেন। কথাগুলো দীপঙ্করই বলছিল, আর কিরণ এতক্ষণ পাশে দাঁড়িয়েছিল। কাকাবাবুর উৎসাহ পেয়ে কিরণ আর থাকতে পারলে না। বললে, কাকাবাবু, আমি হচ্ছি লাইব্রেরির সেক্রেটারি, আর দীপু হচ্ছে প্রেসিডেন্ট। তাই নাকি? বাহ, খুব ভালো কথা তো। তা কোথায় লাইব্রেরি করেছো তোমরা? এই বলে অনেক খবর নিলেন কাকাবাবু। বই পড়া খুব ভালো জিনিস, কত ভালো ভালো বই আছে পৃথিবীতে, তার কোনো ইয়ত্তা নেই। সংসারে মানুষ হতে গেলে বই পড়া খুব দরকার। কাকাবাবু বললেন, তোমাদের লাইব্রেরিটা আমি দেখব একবার দীপুবাবু। কিরণ বললে, এক্ষুনি চলুন না। দীপঙ্কর বললে, আমাদের 500 বই হয়ে গেছে, আরও বই কিনব। আপনাকে কিন্তু চাঁদা দিতে হবে। কাকাবাবু বললেন, তা দেব তো চাঁদা, কত দিতে হবে? দীপঙ্কর হঠাৎ এই কথার উত্তর দিতে পারলেন না। যত টাকা দেবে ততই ভালো। 1 টাকা চাইবে নাকি 10 টাকা চাইবে, সেটাই ভাবতে লাগলো দীপঙ্কর।
কিরণ বাঁচিয়ে দিলে, বললে, আপনি 2 টাকা করেই দেবেন কাকাবাবু। কাকাবাবু বললেন, তা তাই দেব। কিরণ বললে, আপনাকে 2খানা করে বই দেব। তা তাই দিও। কিরণ বললে, এক্ষুনি চলুন না আমাদের লাইব্রেরিতে, একটু দেখবেন। আপনার উৎসাহ পেলে আমরা আরও বড় করতে পারবো। আপনাদের সাহায্যের ওপরেই তো আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে কাকাবাবু। চলুন না আপনি, একটু দেখবেন। কাকাবাবু সেই অফিস ফেরত অবস্থাতেই গেলেন লাইব্রেরিতে। ঈশ্বর গাঙ্গুলি লেন দিয়ে ঢুকে নেপাল ভট্টাচার্য স্ট্রিটের গলির মধ্যে একেবারে বস্তির কাছে। 2 পাশে কাঁচা নর্দমা, অন্ধকার চারিদিক, কিছুই দেখা যায় না। অনেক দূরে গ্যাসের আলোয় একটু রেখা এসে পড়েছে এখানে ওখানে। তখনকার দিনের কালীঘাটের বস্তি। ভাঙা পাঁচিল, নোনা ধরা ইঁট আর কাঁচা নর্দমা পেরিয়ে কাকাবাবুকে নিয়ে যেতে কেমন লজ্জা করছিল দীপঙ্করের। কিরণ বললে, একটু টাকা হলেই আমরা অন্য জায়গায় ঘর ভাড়া নেব। এখানে প্রথমটা স্টার্ট করেছি, তাই। কাকাবাবুর কিন্তু কিছুতেই কোনো বিকার ছিল না। বললেন, তাতে কি হয়েছে, ছোট থেকেই তো সবাই বড় হয়। তারপর কিরণদের বাড়ির সামনে এসে খড়কুটো দেওয়া চালাঘরটা দেখে থমকে দাঁড়ালেন। বললেন, এটাই বুঝি তোমাদের লাইব্রেরি? সামনে সাইনবোর্ডটা ঝুলছিল, বড় বড় হরফে লেখা, দ্য কালীঘাট বয়েজ লাইব্রেরি। কাকাবাবু জিজ্ঞেস করলেন, ভেতরে যাওয়া যায় না? কিরণ বললে, আমি আগে হারিকেনটা জ্বালি, আপনি মাথাটা নিচু করে আসবেন। এতদিন পর সেদিনকার সেই ঘটনাটা মনে পড়ল দীপঙ্করের। লজ্জাও হয়, হাসিও পায়, আবার দুঃখও হয়। কিন্তু তখন তো জানতো না দীপঙ্কর যে কেন অত আগ্রহ নিয়ে কাকাবাবু তাদের লাইব্রেরি দেখতে গিয়েছিলেন, কেন অফিস থেকে পরিশ্রম করে ক্লান্ত হয়ে এসেও সেই নোংরা বস্তির মধ্যে ঢুকেছিলেন সেদিন। কতদিন আগেকার কথা। তখন কে জানতো একদিন এই কিরণের লাইব্রেরি দেখানোই কাল হয়ে উঠবে, আর ওই লাইব্রেরি একদিন কিরণের জীবনে বিপর্যয় ডেকে আনবে। কাকাবাবু বললেন, বাহ, বেশ লাইব্রেরি তো, তুমি বুঝি এই লাইব্রেরি করেছো? কিরণ তাড়াতাড়ি বলে উঠল, আমি হলাম সেক্রেটারি আর দীপু হলো প্রেসিডেন্ট। হারিকেনের আলোয় দাঁড়িয়ে কাকাবাবু একটা একটা বই তুলে নিয়ে পাতা উল্টাচ্ছিলেন। মেঝের ওপর ছেঁড়া মাদুর পাতা, মাটির দেওয়াল আর নর্দমার গন্ধ। সেদিন সেই নোংরা আবহাওয়া আর ভাঙা হারিকেনের ঝাপসা আলোয় দীপঙ্কর আর কিরণ কাকাবাবুর উৎসাহ দেখে অবাক হয়ে গিয়েছিল। অনেকেই চাঁদা দিয়েছে, অনেকেই মৌখিক সহানুভূতি জানিয়েছে। রাস্তায় ঘাটে অনেকে যেমন নিরুৎসাহও করেছে, তেমনি অনেকে আবার উৎসাহও দিয়েছে। কিন্তু কাকাবাবুর মতো উৎসাহ কেউই দেয়নি। নিজে লাইব্রেরিতে এসে পায়ের ধুলো দিয়েছেন। কিরণ একেবারেই বিগলিত হয়ে গেল কৃতজ্ঞতায়। কিরণ বললে, কাকাবাবু, আপনি আমাদের প্রেসিডেন্ট হন। আপনি প্রেসিডেন্ট হলে অনেক সুবিধে হবে আমাদের। কাকাবাবু বললেন, এখানে কারা মেম্বার? কিরণ বললে, সবাইকেই মেম্বার করেছি কাকাবাবু। দুনি কাকা, পঞ্চাদা, ছোনেদা, আমাদের ক্লাস ফ্রেন্ড, সবাইকেই করেছি। ওই ব্যারিস্টার পালিতে ছেলে নির্মল পালিত আর চণ্ডীবাবুর নাতি রাখাল। কাকাবাবু জিজ্ঞেস করলেন, অঘোর ভট্টাচার্য মশাই? দীপঙ্কর বললে, উনি চোখে দেখতে পান না। কিরণ বললে, আমি অঘোর দাদুকে বলতে গিয়েছিলাম, তা তিনি লাঠি নিয়ে তেড়ে মারতে এলেন। কাকাবাবু জিজ্ঞেস করলেন, তা সব মেম্বারেরাই এখানে আসে? কিরণ বললে, কেউ আসে না কাকাবাবু, আমি একলাই এখানে আলো জ্বেলে বসে থাকি, কেউ আসে না, দীপুও আসে না। কাকাবাবু বললেন, আচ্ছা ঠিক আছে, এবার থেকে আমি আসব। আপনি প্রেসিডেন্ট হবেন? কাকাবাবু বললেন, প্রেসিডেন্ট দীপুবাবুই থাক, আমি এমনিই আসবো এখানে, মাঝে মাঝে আসবো আর চাঁদা দেব। মেম্বার? কিরণ বললে, আপনি এলে অনেক উৎসাহ পাবো আমরা,
জানেন কাকাবাবু, ভালো ভালো বই সব পাওয়া যায়, কিন্তু পয়সার জন্য কিনতে পারি না। তারপর চাপা গলায় বললে, একজনের কাছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি আছে, জানেন? 5 টাকা দিলে আমাদের দেবে বলেছে। তার কাছে আরও অনেক বই আছে কাকাবাবু, টাকা হলে সব জোগাড় করতে পারতুম। কাকাবাবুর উৎসাহ পেয়ে কিরণ গড়গড় করে আরও অনেক কথা বলে গেল। অনেক প্রাণের কথা সব কিরণের। কিরণ যেন একটা আপনার লোক পেয়ে গেছে হঠাৎ। যেসব বই পড়তে পায় না সেসব বইয়ের সন্ধানও বলে গেল কিরণ। ক্ষুদিরামের ফাঁসি, আন্দামানের 20 বছর, বিপ্লবী বাংলা, এমন সব অনেক বইয়ের নাম করে গেল। ভারতবর্ষের পরাধীনতার যত ইতিহাস লেখা রয়েছে তার নিখুঁত তালিকা কিরণের সম্মুখস্থ। কোথা থেকে এত বইয়ের নাম সে জোগাড় করেছিল কে জানে। দীপঙ্করও অবাক হয়ে গেল কিরণের জ্ঞান দেখে। এত জানে কিরণ। কিরণ ম্যাট্রিক ফেল, তবু দীপঙ্করের চেয়ে অনেক বেশি জানে। সেদিন সেই লাইব্রেরি ঘরে দাঁড়িয়ে কিরণের কথাবার্তা শুনে দীপঙ্কর যেন হঠাৎ বড় ছোট হয়ে গেল, বড় ম্রিয়মান হয়ে গেল। আবার একটু গর্বও হলো কিরণের জন্য। কাকাবাবুর মুখ দেখে বোঝা গেল কিরণের জ্ঞান দেখে কাকাবাবুও অবাক হয়ে গেছেন। আর শুধু স্বদেশী বই নয়, সরকারের বর্তমান জগৎটা পুরো মুখস্থ করে ফেলেছে কিরণ। নিগ্র জাতির বইটার গল্প গড়গড় করে সমস্ত বলে গেল। কাকাবাবুও অবাক হয়ে শুনছিলেন। বললেন, তুমি এত পড়ো? কিরণ বললে, পড়তে আমার খুব ভালো লাগে। দীপঙ্কর বললে, জানেন কাকাবাবু, ওকে সারাদিন ভিক্ষে করতে হয় বলে ও ফেল করেছে, নইলেও ফার্স্ট ডিভিশনে পাশ করতে পারত। ওরা খুব গরিব, তাই ওর লেখাপড়া হলো না। কাকাবাবু শুনে গম্ভীর হয়ে গেলেন। তারপর বললেন, বুঝতে পেরেছি। দীপঙ্কর তখন খুব উৎসাহ পেয়ে গেছে। বলে, কিরণের সঙ্গেই আমার বেশি ভাব। ও আর আমরা দুজনে মিলেই এই লাইব্রেরিটা করেছি। কিরণও তখন চুপ থাকতে পারলে না। বলে, আমাদের দেশে মাত্র 5.5% লোক নাম সই করতে পারে, কেউ লেখাপড়া জানে না। তাই তো দেশে দেশে পাড়ায় পাড়ায় যত লাইব্রেরি হয় ততই ভালো। সেজন্যই তো আমরা এটা করেছি। কাকাবাবু হঠাৎ জিজ্ঞেস করলেন, এইসব কথা তোমায় কে শেখালে? কিরণ বললে, শেখাবে কেন কাকাবাবু, সবাই তো জানে। আজকাল এই কথা সবাই জেনে গেছে। ইংরেজরাই তো আমাদের শত্রু। এই যে সেদিন জালিয়াওয়ালাবাগে এত লোক খুন হয়ে গেল, বারিন ঘোষের দ্বীপান্তর হয়েছে, কত সব ছেলে জেল খাটছে, এ কিসের জন্য বলুন তো? এও তো ইংরেজদের জন্যই। লাইব্রেরি করে সকলের মধ্যে এটা বুঝিয়ে দিলে। দীপঙ্কর বললে, এইসব ওর ভজুদা শিখিয়েছে। ভজুদাকে? কাকাবাবু এবার আরও কৌতূহলী হয়ে উঠলেন। বললেন, কে ভজুদা? খুব লার্নের লোক বলে মনে হচ্ছে। দীপঙ্কর বললে, হ্যাঁ, খুব লার্নের। আমার সঙ্গে এখনও আলাপ হয়নি। কিরণ চেনে, কিরণের সঙ্গে আলাপ আছে তার। কাকাবাবু একটু গম্ভীর হয়ে বললেন, বেশ বেশ, খুব ভালো কথা। তোমাদের লাইব্রেরি দেখে আমি খুব খুশি হলুম। মনে আছে কাকাবাবুর উৎসাহ দেখে দীপঙ্করও সেদিন খুব উৎসাহিত হয়েছিল। যে কিরণকে সবাই তাচ্ছিল্য করে, সবাই অবহেলা অবজ্ঞা করে, সেই কিরণকে কাকাবাবু বুঝতে পেরেছেন। সংসারে সবাই যা চায়, টাকা, সম্মান, চাকরি, সেসব কিছুই চায়নি কিরণ। কিরণ চেয়েছিল শুধু লাইব্রেরিটা গড়ে তুলতে। চেয়েছিল একদিন তার কালীঘাট বয়েজ লাইব্রেরির নাম সমস্ত কলকাতায় ছড়িয়ে পড়বে। একদিন মহাত্মা গান্ধী, জে.এম. সেনগুপ্ত কি তেমনই আরও কেউ এসে উদ্বোধন করবে তার লাইব্রেরি। কালীঘাটের নাম ছড়িয়ে পড়বে চারিদিকে। নেপাল ভট্টাচার্য স্ট্রিটের নাম চারিদিকে ছড়িয়ে পড়বে। সবাই বই পড়তে আসবে তার লাইব্রেরিতে। আর তারপর একদিন স্বরাজ আসবে। আর সেই স্বরাজ শুধু কলকাতাতেই নয়, শুধু কালীঘাটেই নয়। স্বরাজ আসবে সমস্ত মানুষের মধ্যে, বড় লোক, গরিব লোক,
হিন্দু, মুসলমান, খ্রিস্টান, সকলের স্বরাজ। বড্ড দেরি হয়ে গিয়েছিল। কাকাবাবু বললেন, আমি এখন যাই, কেমন? কিরণ বললে, আবার আসবেন কাকাবাবু? নিশ্চয়ই আসব। তারপর পকেট থেকে 2টো টাকা বার করে দিলেন কিরণের হাতে। কিরণ টাকাটা নিয়ে যেন বিশ্বাসই করতে পারছিল না। এত সহজে কাকাবাবু এমন করে তাদের উৎসাহ দেবেন, এ যেন তার কল্পনারও অতীত। কিরণের মুখের দিকে চেয়ে দীপঙ্কর দেখলে। পেট ভরে খেতে পেলেও যেন কিরণ এত খুশি হতো না। কিরণ কি বলবে ভেবেই পাচ্ছিল না। সে যেন আনন্দে হতবাক হয়ে গেছে। তার চোখ দুটো আনন্দে সজল হয়ে এসেছে যেন। যাবার সময় কাকাবাবু বললেন, আমার সঙ্গে একবার দেখা করো দীপু। কবে কাকাবাবু? কাকাবাবু বললেন, আজই, একটু পরে। এই বলে কাকাবাবু চলে গেলেন। কিরণ হারিকেনটা নিয়ে নর্দমা পর্যন্ত পৌঁছে দিয়ে এলো। তারপর ফিরে এসে কিরণ হঠাৎ কেমন যেন অন্যমনস্ক হয়ে গেল এক মুহূর্তের জন্য। তারপর বলা নেই কওয়া নেই সেই লাইব্রেরির ঘরের মধ্যে মাধুরের ওপর হঠাৎই নাচতে শুরু করলো। ধেই ধেই করে নাচতে লাগলো। চণ্ডীবাবুদের বাড়ির জন্মাষ্টমীর দিন যেমন করে সংকীর্তনের সময় সবাই নাচে, তেমনি করে নাচতে লাগলো। হাত দুটো ওপরে তুলে আনন্দে আত্মহারা হয়ে নাচতে লাগলো। দীপঙ্করেরও খুব আনন্দ হয়েছিল, কিন্তু কিরণের আনন্দের তুলনায় সেটা কিছুই নয়। কিরণের তখন কোনো দিকে খেয়াল নেই। সে ঘরের মধ্যে উত্তাল উদ্দাম হয়ে নাচছে। খানিকক্ষণ পর দীপঙ্করের হাসি পেল। তারপর বললে, কিরণ? কিরণের সেদিকে কোনো খেয়াল নেই। সে তখনও নেচে চলেছে। দীপঙ্করের মনে হলো নাচতে নাচতে কিরণ যেন ভাঙা হারকেনটার উপরেই হুমড়ি খেয়ে পড়বে। দীপঙ্কর কিরণকে ধরতে গেল। বলে, কিরণ, থাম থাম রে এবার। কিরণ দীপঙ্করকে 2 হাতে জাপটে ধরলে। কিরণ আনন্দের চোটে কি যে করবে কিছুই বুঝতে পারছিল না। থাম কিরণ, ছাড় ছাড় আমাকে। দীপঙ্কর আবার বললে, লোকে পাগল বলবে তোকে, থাম তুই। কিরণ বললে, কি করা যায় বলতো? কাউকে মারতে ইচ্ছে করছে। কেন রে? কিরণের চোখে মুখে যেন একটা পাগলের দৃষ্টি। বলে, আমার এত আনন্দ হচ্ছে ভাই, আমি যে কি করব, বল না কি করি। দীপঙ্কর বললে, তুই থাম কিরণ, তোর মা দেখতে পেলে তোকে পাগল ভাববে। ও ভাবুকে, আমি আজ খাবো না, আমি আজ ঘুমোবও না, আমি সমস্ত রাত নাচব। তোর কাকাবাবু এত ভালো লোক ভাই, আগে বলিস না কেন তুই? আমি মিছি মিছি ওদের বড় লোক বলে গালাগালি দিয়েছি। কিরণের মুখের দিকে চেয়ে দীপঙ্কর অবাক হয়ে গেল। মানুষ লটারিতে 1 লাখ টাকা পেলেও এমন করে অধীর হয়ে ওঠে না। দীপঙ্কর জোর করে কিরণকে ধরে রাখল। তারপর বললে, চুপ কর, তুই চুপ কর। মনে আছে সেদিন কিরণের আনন্দ দেখে দীপঙ্করও যেন নিজেকে বেশিক্ষণ সামলাতে পারেনি। কিন্তু সেদিন দীপঙ্কর জানত না, আর কিরণও জানত না, মানুষ সম্বন্ধে অত সহজে রায় দেওয়া উচিত নয়। অত সহজে রায় দিলে মানুষকে হয়তো অবিচার করা হয়। কত লোকই তো চাঁদা দিয়েছে। সেই শম্ভুদাতার খিদিরপুরে রাস্তায় দেখা হয়েছিল যার সঙ্গে, 5 টাকা চাঁদা দিয়েছিল এক কথায়। দোকানে নিয়ে গিয়ে সন্দেশ, রসগোল্লা, রাজভোগ খাইয়েছিল। কিন্তু সেদিন তো কিরণ এমন উচ্ছ্বসিত উল্লসিত হয়ে ওঠেনি। আর যারা কিছু দেয়নি, পুলিশে ধরিয়ে দেবার ভয় দেখিয়েছিল, তারা কি সবাই খারাপ লোক? কি দিয়ে বিচার হবে কে ভালো কে খারাপ? টাকা দিয়ে? টাকা দিয়ে বিচার হবে মানুষের মনুষ্যত্বের? অঘোরদাদু যদি 5 টাকা চাঁদা দিত, হঠাৎ কিরণের চোখে এক মুহূর্তে ভালো লোকে রূপান্তরিত হয়ে যেত কি? পরে অনেকবার অনেক রকমভাবে ভেবেছে দীপঙ্কর, কিন্তু এর কোনো সদুত্তর পায়নি। মনে হয়েছে, কি সেই মাপকাঠি যা দিয়ে সে বিচার করবে মানুষকে? কিরণ বলে, এইবার পথের দাবিটা ঠিক কিনবো ভাই।
যদি পুলিশে ধরে? টের পাবে কি করে? আমি বিছানাতলায় লুকিয়ে রাখব, আর লুকিয়ে লুকিয়ে সবাইকে পড়তে বলবো। দীপঙ্কর বললে, তুই খেগে যা, এখন আমি বাড়ি যাই। তখন অন্ধকার ঘন হয়ে এসেছে বাইরে। কিরণ একাই বসে রইল লাইব্রেরির মধ্যে। হয়তো আনন্দের অতিশয্যে কিরণ খাবেই না, হয়তোবা ঘুমোবেই না। সত্যি তো, কে ভাবতে পেরেছিল কাকাবাবু এমন করে তাদের লাইব্রেরিকে সাহায্য করবেন, এমন করে লাইব্রেরিতে এসে তাদের উৎসাহ দিয়ে যাবেন। আর কাকাবাবু যখন মেম্বার হয়েছেন, লক্ষ্মীদিও হবে, সতীও হবে, সবাই হবে। তাহলে আর তাদের ভাবনা নেই। এইবার টাকার ভাবনা আর নেই। টাকা হলে আরও আলমারি কিনবে তারা, আরও বই কিনবে, আরও নতুন করে বাড়ি হবে লাইব্রেরির। 1000 টাকা দিয়ে একটা নতুন বাড়ি হবে, আর সেই বাড়ির সামনে বড় বড় করে লেখা থাকবে, দ্য কালীঘাট বয়েজ লাইব্রেরি। বহুদিন পর, বহু বছর পর, কিংবা 100, 200, 1000 বছর পর কেউ যদি জানতে চায় কে প্রতিষ্ঠা করেছিল এই লাইব্রেরিটির, তখন দুজনের নাম সবাই করবে। প্রথম কিরণ কুমার চ্যাটার্জি, আর দ্বিতীয় দীপঙ্কর সেন। আর সেই 1000 বছর পর কালীঘাট আর এরকম কালীঘাট থাকবে না, কলকাতাও আর এই রকম কলকাতা থাকবে না। নেপাল ভট্টাচার্য স্ট্রিট, ঈশ্বর গাঙ্গুলি লেন, এও এরকম থাকবে না। শুধু থাকবে তাদের দ্য কালীঘাট বয়েজ লাইব্রেরি। আর থাকবে তাদের দুজনের নাম, একজন লাইব্রেরির প্রেসিডেন্ট আর একজন সেক্রেটারি, দীপঙ্কর সেন আর কিরণ কুমার চট্টোপাধ্যায়। এই ঘটনার কথা আরেক দিন দীপঙ্করের মনে পড়েছিল। প্রাণমথবাবুর বাড়িতে বসে বাল্মীকি রামায়ণখানা পড়তে পড়তে দীপঙ্কর এক জায়গায় থমকে গিয়েছিল। একদিন তপোধন বাল্মীকি মুনিবর নারদকে জিজ্ঞেস করেছিলেন, ভগবান, এই সংসারে এই সময় কে এমন আছেন যিনি বীর্যবান, গুণবান, চরিত্রবান, কান্তিমান, বিদ্বান, ধর্মজ্ঞ, কৃতজ্ঞ, সত্যবাদী, দৃঢ়ব্রত, প্রিয়দর্শন, ইন্দ্রিয়জয়ী, ক্রোধজয়ী, সর্বহিতকারী, পরোন্নতি সহনশীল এবং লৌকিক ব্যবহারে দক্ষ? তাহলে আজকের মতো এখানেই শেষ করি। আর ভাবি, সত্যি তো, এই সংসারে কে এমন আছেন যিনি এই সমস্ত গুণের অধিকারী? আমিও ভাবি, আপনারাও ভাবুন, আর ভাবতে ভাবতে চলে যাই আগামী পর্বে। নমস্কার।